টপ নিউজের 10 নিয়ে আপনাদের সঙ্গে আমি প্রীতি শঙ্কর। গতকালই বিজেপি ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং তার প্রেক্ষিতে তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ তিনি বলছেন বিজেপি নারী বিদ্বেষী দল, তাই মহিলারা বিজেপি করতে পারছেন না। প্রথমে শোনাবো ঠিক কি বলছেন সায়নী ঘোষ। বিজেপিতে এমনিও মহিলাদের থাকা অসম্ভব একটি বিষয়, কারণ সব জায়গায় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসা, স্নেহ এবং প্রোটেকশনের ছায়া থাকে না। এবং বিজেপি এট দি এন্ড অফ দ্য ডে একটি নারী বিদ্বেষী দল, যতই ওরা নানান কিছু বলার চেষ্টা করুক। এবং সেখানে ক্রমাগত মানুষের মহিলাদের থাকতে অসুবিধা হতেই হবে, এটা বাধ্য। আই উইশ শ্রাবন্তী অল দ্য ভেরি বেস্ট ফর হোয়াট এভার শি ডাজ ইন দ্য ফিউচার। সায়নী ঘোষের পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের গলায়। দিলীপ ঘোষ বলছেন তৃণমূলে একজনই পুরুষ, বাকিরা মহিলা। সায়নী ঘোষ নিজেকে কি মনে করেন? নিজেকে পুরুষ মনে করেন নাকি উনি? আমাদের 4-5জনকে রাজ্যপাল করেছি আমরা, মহিলা সারা দেশে। দেখুন, প্রথম বিদেশ মন্ত্রী, প্রথম প্রতিরক্ষা মন্ত্রী মহিলা হয়েছেন। কেউ কল্পনা করতে পারছে? ওনারা যাকে মহিলা ভাবেন, নেত্রী, তিনি তো নিজেকে মহিলা ভাবেন না। টিএমসিতে একজনই পুরুষ আছেন, বাকি সবাই মহিলা। তৃণমূল নেতা কুণাল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কুণাল, আপনি শুনলেন দিলীপ ঘোষের বক্তব্য, আপনার প্রতিক্রিয়া নেব। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তার নাম ইন্দিরা গান্ধী। বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সায়নী যেটা বলেছে সঠিক কথা বলেছে, যে মহিলাদের বিজেপিতে কাজ করতে অসুবিধা হচ্ছে, ছাড়ছে। কিসব মামলা টামলাও তো কৈলাসবাবুর বিরুদ্ধে কিসব হয়েছে শুনেছি। তো এখন প্রশ্নটা হচ্ছে, দিলীপ বাবু আসলে অবচেতন মনে মমতাদির যে সুপ্রিম পাওয়ার, মমতা ব্যানার্জি, সেই নারী শক্তিটার যে স্বীকৃতি, সেটাই তিনি কটাক্ষ করতে গিয়ে ওনার সাবকনসিয়াস মাইন্ডে যে মমতাদির সুপ্রিম পাওয়ার, যে পাওয়ারের কাছে নরেন্দ্র মোদীর ডেলি প্যাসেঞ্জারই হেরে যায়, যে পাওয়ারের কাছে অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারই হেরে যায়, যে পাওয়ার কাছে সম্মিলিত বিজেপির ডেলি প্যাসেঞ্জারই হেরে যায়, তাকেই তিনি স্বীকৃতি দিয়ে ফেলেছেন সাবকনসিয়াস মাইন্ডে। ফলে ভারতীয় জনতা পার্টি, তারা মহিলারা ভালো বলতে পারবেন তাদের দলের কি কি অবস্থা, কি হয়ে আছে, কৈলাসবাবুর বিরুদ্ধে কি মামলা, আমি ঠিক ডিটেল জানি না, কিন্তু কি সব যেন হয়েছিল। তো এইসব করে তো এটা কি হবে? আমি তো আরেকটা কথা যোগ করব আপনাদের চ্যানেলের মাধ্যমে, কারণ আমি আপনাদের চ্যানেলে দেখেছি, আপনাদের চ্যানেলে শ্রাবন্তীর চলে যাওয়া নিয়ে তথাগত রায় একটা প্রতিক্রিয়া দিয়েছেন। সেই প্রতিক্রিয়ায় তিনি বলেছেন যে শ্রাবণ এই সময় ভোটের আগে অপরিসীম টাকা দিয়ে বহু লোককে নেওয়া হয়েছে, যারা টাকা দিয়েছেন তারা বলতে পারবেন। আমি তো অবিলম্বে দাবি করব, তথাগত রায় প্রাক্তন সভাপতি, প্রাক্তন রাজ্যপাল, তিনি ভোটের আগে এই বিপুল টাকার লেনদেনের কথা বলছেন। অবিলম্বে সিবিআই এবং ইডির মামলা দরকার, পিএমএলএ ভায়োলেট হচ্ছে। তথাগত রায় স্বীকার করছেন বিধানসভা নির্বাচনের আগে, দিলীপ বাবু সব মহিলা পুরুষ পরে সামলাবেন, আগে বলুন। শ্রাবন্তী ইস্যুতে বলতে গিয়ে তথাগত রায়ের মুখ থেকে বেরিয়েছে যে উনি জানেন, অপরিসীম শব্দটা ব্যবহার করেছেন, অপরিসীম টাকার ব্যবহার হয়েছে লোক নিতে, ভোটে। তার তদন্ত চাই। আমরা যেটা এতদিন বলে আসছিলাম, বিজেপি টাকার ফোয়ারা ছুটিয়েছে বিধানসভা ভোটে, সেটা তথাগত রায় বলেছেন। অবিলম্বে সিবিআই, অবিলম্বে ইডি। অনেক ধন্যবাদ কুণাল দা। আমরা কথা বললাম তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে। এদিকে তথাগত রায় এবং দিলীপ ঘোষের তরজা চলছেই, কারণ একের পর এক টুইট করছেন তথাগত রায়, তাতে বিস্ফোরক মন্তব্য করছেন। তাও তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না দল, ঠিক কি বলছেন দিলীপ ঘোষ, পাল্টা তথাগত রায় প্রতিক্রিয়াও শোনাবো। কেউ কেউ পদে থেকে পার্টির দায়িত্ব নিয়ে যদি কোনো ধরনের ডিসিপ্লিন ভাঙে, কথা বলে, সেটা তো পার্টির বেশি ক্ষতি হয়। অনেকে অনেক কিছু বলছে, রাস্তায় বলছে, অনেকে সাপোর্টাররা অনেক কিছু বলছে ভোটের পরেতে, তাতে লোকে অত গুরুত্ব দেয় না, করে না। সেই জন্য পদাধিকারীরা যদি এ ধরনের ইনডিসিপ্লিন কাজ করেন, সেটা সংগঠনের পক্ষে ক্ষতিকারক, বাকিদের পক্ষে উদাহরণ হয়ে যায়। সেই জন্য হয়তো পার্টি ডিসিশন নিয়েছে এরকম। পার্টিতে কার গুরুত্ব আছে, পার্টির কে পদাধিকারী, নীতি কে বানাচ্ছে, তার উপর নির্ভর করছে। পদাধিকারী হিসাবে থেকে এই ধরনের ইনডিসিপ্লিন কাজ করলে তাকে পদ থেকে মুক্ত করবে, যারা কোনো কিছুতে নেই তাদের কোথায় মুক্ত করবে। আমি জানি না কার কি গুরুত্ব আছে, পার্টি যারা ডিসিশন নিয়েছে ওটা ঠিক। উনি যা ইচ্ছে বলবেন, সে সম্বন্ধে আমার কিছু বলবার নেই। গণতান্ত্রিক দেশ। খালি একটা কথা বলি,
যে সত্যটা কখনো মুছে যাবে না, সত্য সত্যই থাকবে এবং তা শেষ পর্যন্ত প্রকাশ পাবে। এই নগরীর নটিরা, যাদের মধ্যে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছিলেন, তারা তো লুকিয়ে লুকিয়ে বিজেপিতে ঢোকেননি। তাদের হাতে পতাকা তুলে দেওয়া হয়েছে বিজেপি, তাদেরকে টাকা দেওয়া হয়েছে, কোটি কোটি টাকা দেওয়া হয়েছে। কত কোটি সেটা আমি জানি, কিন্তু বলছি না। এই জিনিসটা তো বললে পরে কি মানে এই জিনিসটা বললে পরে সেটাকে যদি দিলীপ ঘোষ গুরুত্ব না দেন, তাহলে কি এটা মুছে যাবে? আদৌ যাবে না। শ্রাবন্তী বিজেপি ছাড়তেই ফের সরব তথাগত রায়। আবারও তার মুখে নগরের নটি কটাক্ষ। ভোটের আগে এমন তারকাদের দলে নেওয়ার জন্য তথাগতর নিশানায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ফের আক্রমণ কৈলাস বিজয়বর্গীয়কে। শ্রাবন্তীর মতন পদার্থদের ওরাই দলে আমদানি করেছিলেন, অপরিসীম টাকা দিয়েছিলেন। যারা দিয়েছিলেন তারা এখন জবাবদিহি করুন। আবারও আসরে তথাগত রায়। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পদত্যাগের পরেই তার দাবি, এমন অভিনেতাদের যারা বিজেপিতে এনেছিলেন তারাও দল ছাড়ুন। যারা এনেছিল তারাও কি চলে গেলে ভালো হতো? হ্যাঁ, বিরোধ যারা এনেছিল মানে কি? পরশুদিন দিলীপ ঘোষ পরিষ্কার করে দিয়েছেন যে এ ব্যাপারটা কেন্দ্রীয় নেতাদের হাতে ছিল, ওর কোনো হাত ছিল না। এই কেন্দ্রীয় নেতারা যারা পশ্চিমবঙ্গের দায়িত্বে ছিলেন তারাই এই সমস্ত চুক্তি করেছেন। শ্রাবন্তী বিজেপি ছেড়ে দেওয়ার দিনই এক অন্য বিতর্ক। পিছনে সেই তথাগত 21-এর ভোটে দলের ভরাডুবির পর পদ্মের তারকা প্রার্থীদের কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করেন তথাগত রায়। শ্রাবন্তী, পায়েল, পার্ণদের নগরীর নটি বলে কটাক্ষ করেন। বৃহস্পতিবার ফের একই সুর তথাগতর গলায়। দলে ছিল সেটাই আমি জানতাম না। চলে গেছে, বিজেপির ঘাড় থেকে ভূত নেমেছে এবং আরো দুটি একটি নগরীর নটি টাকা পেয়েও মদন মিত্রের সঙ্গে জলকেলি করেছিলেন, সেগুলো সবই সত্যি দেখা যাচ্ছে। 21-এর ভোটের আগে পদ্মশিবিরে নাম লেখান একাধিক তারকা, তাদের অনেকে টিকিটও পেয়ে যান। শ্রাবন্তীর দলত্যাগের পর সেই প্রসঙ্গ টেনেই কৈলাস বিজয়বর্গীয়কে নিশানা করেন তথাগত রায়। কি উদ্দেশ্যে বিজেপিতে এসেছিল এবং কিভাবে এদের নেওয়া হয়েছিল সেটা একেবারে দিনের আলোর মতন পরিষ্কার। কৈলাস বিজয়বর্গীয়র মুখের হাসি, ওই হাসিটাতেই পুরো ব্যাপারটা পরিস্ফুট। শ্রাবন্তীর মতন পদার্থদের ওরাই দলে আমদানি করেছিলেন, অপরিসীম টাকা দিয়েছিলেন। অঙ্কটা আমি জানি, আমি বলবো না। যারা দিয়েছিলেন তারা এখন জবাবদিহি করুন। দলের অবস্থার জন্য তো তারাই মূলত দায়ী। 21-এর ধাক্কা সামলে বঙ্গ বিজেপি যখন ঘর গোছানোর চেষ্টায়, তখন দলের অস্বস্তি বেড়েই চলেছে। কখনো সৌজন্যে সুরজিৎ সাহা, কখনো তথাগত রায়। নিউজ 18 বাংলা। বিজেপি থেকে বহিষ্কারের পরের দিনও বিস্ফোরক হাওড়া সুরজিৎ সাহা। নাম না করে ফের নিশানা করলেন শুভেন্দু অধিকারীকে, উস্কে দিলেন আদি নব্যের দ্বন্দ্ব। বিজেপির লোকের বিরুদ্ধে বলে কিচ্ছু অ্যাকশন হবে না, রিয়াকশন হবে না। যদি তৃণমূল থেকে আগত বিজেপির নেতার উপর কোনো কিছু প্রশ্নের উত্তর চাওয়া হয়, তাহলে শোকজও হবে না, ডাইরেক্ট সাসপেন্ড হবে। নিউজ 18 বাংলায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ খুলে কোপে। বুধবার বিজেপি থেকে বহিষ্কার করা হয় হাওড়া জেলা সদরের সভাপতি সুরজিৎ সাহাকে। পরের দিনই তিনি ফের আক্রমণাত্মক। যদি তৃণমূল থেকে আগত বিজেপির নেতার উপর কোনো কিছু প্রশ্নের উত্তর চাওয়া হয়, তাহলে শোকজও হবে না, ডাইরেক্ট সাসপেন্ড হবে। এটা বর্তমান বিজেপির নিয়ম। আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক সংগঠন এই নতুন নিয়মটা পার্টিতে চালু করেছে। তিনি বিদ্রোহ ঘোষণা করেছেন, দল পুরো বিষয়টি দেখেছে, দল যা সিদ্ধান্ত নেবার নিয়েছে, পার্টির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এটা অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক, কিন্তু পার্টি তো একটি নির্দিষ্ট পদ্ধতিতে চলেন, নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা আছে, পার্টির কাজ করেছে। মঙ্গলবার দলীয় বৈঠকে হাওড়ার নেতৃত্বের একাংশের সঙ্গে তৃণমূলের যোগসাজশের অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। পাল্টা সরব হন সুরজিৎ সাহা। তাকে প্রমাণ করতে হবে যে অরূপ রায়ের কাছে কেউ কারো যোগসাজশ আছে। এটা যদি প্রমাণ না করতে পারেন, সমস্ত কার্যকর্তার কাছে ওনাকে ক্ষমা চাইতে হবে। প্রমাণ করুক যে উনি নারদাতে অর্থ নেননি।
বুধবার সকালে নিউজ 18 বাংলায় শুভেন্দুর বিরুদ্ধে মুখ খোলার পর বিকেলেই বিজেপি থেকে বহিষ্কার। সত্যি কথা বলার জন্য যদি বহিষ্কার হতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টি 28 বছর ভারতীয় জনতা পার্টিতে টাইম দেওয়া একজন কার্যকর্তাকে পার্টি থেকে শুধুমাত্র তৃণমূলের লোককে, যাদেরকে সারদাতে নারদাতে টাকা নিতে দেখা গেছে। সুরজিৎকে বহিষ্কারের পর হাওড়া সদরে এখনই কাউকে সভাপতির চেয়ারে বসালো না বিজেপি। হাওড়া সদরের আহ্বায়ক করা হয়েছে মণিমোহন ভট্টাচার্যকে। নিউজ 18 বাংলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা তিনি ইতিমধ্যে রাজ্যে এসে পৌঁছেছেন। আজ নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক, মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ডিজির সঙ্গে বৈঠক। সোমরাজ বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, এখনো পর্যন্ত বৈঠক নিয়ে ঠিক কি জানা যাচ্ছে, কোন কোন বিষয় উঠে আসতে পারে আলোচনায়? দেখো, তোমাকে সংশোধন করে দিন, নবান্নে কোনো বৈঠক নেই। বৈঠক আছে নিউ টাউনের হিচকো অফিসে এবং মূলত 3টি এজেন্ডা নিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজ্যের সঙ্গে বৈঠক করবেন। যেই বৈঠকে মুখ্য সচিব উপস্থিত থাকবেন, সীমান্তবর্তী জেলাগুলি জেলা শাসকও উপস্থিত থাকবেন এবং অবশ্যই স্বরাষ্ট্র সচিব এবং ডিজি উপস্থিত থাকবেন। মূলত যেটি আলোচনা হবে যে বিএসএফ এর যা পরিকাঠামোর উন্নয়নের জন্য যে সমস্ত বিএসএফ এর ক্যাম্প তৈরি করতে হবে, সেই ক্যাম্প তৈরি করার জন্য জমি অধিগ্রহণের বিষয়বস্তু, পাশাপাশি বিএসএফ এর যে পরিকাঠামো, সেই পরিকাঠামোকে লক্ষ্য করে রেখে যে বিভিন্ন রাস্তার যে উন্নয়ন, সেই রাস্তার উন্নয়ন নিয়ে আলোচনা হবে। কাঁটা তারের সীমা বাড়ানো, এই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি আলোচনা হবে আউটপোস্ট আরো তৈরি করা প্রসঙ্গ নিয়ে। অর্থাৎ যেটা মূল আলোচনার বিষয় যে বিএসএফ এর পরিকাঠামো বাড়ানোর জন্য যে জমি প্রয়োজন, বিশেষত যে সীমান্তবর্তী জেলাগুলি রয়েছে, উত্তর 24 পরগনায় জমি অধিগ্রহণ নিয়ে কিছু সমস্যা চলছে। তারপরে দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার, অর্থাৎ যে সীমান্তবর্তী জেলাগুলি রয়েছে, সেই জেলাগুলির জেলা শাসকরা উপস্থিত থাকার কথা। বৈঠকে বেলা 12:30 থেকেই মূল বৈঠক শুরু হওয়ার কথা এবং তারপরে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের সঙ্গে পৃথকভাবে বৈঠক হওয়ার কথা। ফলত আজকে যে একদিনের সফরে রাজ্যে এসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং আজ বিকেলেই তার দিল্লি ফিরে যাওয়ার কথা। সব মিলিয়ে বৈঠকের আলোচ্য সূচি 3টি বিষয়বস্তুকে কেন্দ্র করে হলেও সেখানে মনে করা হচ্ছে বিএসএফ এর যে পরিধি বাড়ানো, সেই প্রসঙ্গ রাজ্যের তরফে তোলা হতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের কাছে, অন্তত তেমনটাই প্রশাসনিক মহল মনে করছে। ধন্যবাদ সোমরাজ। বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধির বিষয়টি আজ রাজ্যের তরফে স্বরাষ্ট্র সচিবের সামনে তুলে ধরা হতে পারে। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রকে চিঠি দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় 26 অক্টোবর বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধি নিয়ে ঠিক কি বলেছিলেন শোনাবো। আমি ফোর্সকে রেসপেক্ট করি, কিন্তু ইন্টেনশনটাকে আমি কন্ডেম করি। আমি অলরেডি চিঠি দিয়েছি, লেট আস সি। ওরা আইজি বিএসএফ কে আমার ডিজি অলরেডি কথা বলেছেন আর আমি প্রাইম মিনিস্টারকে চিঠি দিয়েছি অলরেডি। দে ডোন্ট হ্যাভ এনি অথরিটি টু লজ এফআইআর ইভেন। ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট। বিএসএফ এর এখতিয়ার বাড়ানোর সিদ্ধান্তের পক্ষে দিলীপ ঘোষ। 50 কিলোমিটারের ভেতরে এসে দুর্নীতিবাজদের ধরবে বিএসএফ, ধান্দাবাজি বন্ধ হবে, এমনটাই দাবি দিলীপ ঘোষের। ওনার এলাকা কোথা থেকে এলো? এটা দেশ, আর বিএসএফ সারা দেশের সুরক্ষা দিচ্ছে। চোরাচালানি করবে, এখানে স্মাগলিং করবে, রোহিঙ্গা ঢোকাবে, অনুপ্রবেশকারী ঢোকাবে, এটা চলবে না। অন্যান্য রাজ্যে যদি 50 কিলোমিটার বিএসএফ যেতে পারে, পশ্চিমবাংলা কেন যেতে পারে না? এটা বাংলাদেশ হয়ে গেছে নাকি? আর 50 কিলোমিটার এসে ওই দুর্নীতিগ্রস্তদের যারা স্মাগলিং করছে তাদেরকে তুলবে কলার ধরে বিএসএফ। তাতে কষ্ট হচ্ছে, ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে, ভোটার আসা বন্ধ হয়ে যাবে। বাকি দেশে তো কোনো হয়নি। এখানে তো খুশি হওয়া উচিত। পুলিশই নাই, পুলিশ পার্টির কাজ করতে করতে সময় চলে যাচ্ছে। প্রশাসনের কাজ কে করবে? আইন শৃঙ্খলা রক্ষা, দুষ্কৃতকারীদের কে ধরবে? সেটা বিএসএফ ধরবে। কেন কষ্ট হচ্ছে? যারা সেনাকে, বিএসএফকে, সিআরপিএফ, সিআইএসএফকে কোনোদিন সম্মান করেননি, তাদের কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না। এসআরএম টিএমটি কিনলে আপনিও জিততে পারেন একটা গাড়ি, আর প্রতি সপ্তাহে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, আরো কত কি, সঙ্গে নিশ্চিত উপহার। তাড়াতাড়ি যান, প্রাইজ না ফুরিয়ে যায়। সব বুঝেছো? নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। এবার সফেদের লাকি প্যাকে বেনারসি শাড়ি ফ্রি। স্ট্রং মানে জানা আছে? মাইথান স্ট্রং মানে মাইথান নির্মাণের মানদণ্ড।
খোলা নিয়ে জল গড়ায় হাইকোর্টে। জনস্বার্থ মামলা করেন আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী। অভিযোগ করেন পড়ুয়াদের স্বাস্থ্যের নিরাপত্তা নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই স্কুল খুলছে রাজ্যে। এই অভিযোগ অবশ্য খারিজ হয়ে গেল হাইকোর্টে। আদালত বুঝিয়ে দিল স্কুল খোলা নিয়ে তারা হস্তক্ষেপ করবে না। বৃহস্পতিবার শুনানির শুরুতেই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন, এই জনস্বার্থ মামলার কোনো যৌক্তিকতা নেই। অভিভাবকরা আদালতে এলে তাও একটা যুক্তি থাকতো। স্কুলে ক্লাসের সময়সীমা কি হবে তা জনস্বার্থ মামলার বিচার্য নয়। অভিভাবকদের কোনো সমস্যা হলে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে পারেন। 16ই নভেম্বর থেকে স্কুল খুলছে, কিন্তু এই জায়গায় একটাই বলে রাখা ভালো, যারা ইন্টারেস্টেড হবে তারা স্কুল করবে, যারা ইন্টারেস্টেড হবে না তারা স্কুলে না গেলেও কোনো রকম অসুবিধে আমার মনে হয় তারা যদি কর্তৃপক্ষের কাছে আবেদন করে তাদের এগেনস্টে কোনো রকম কোয়ার্টশিপ স্টেপ নেওয়া হবে না। মহামান্য আদালতকে ধন্যবাদ জানাবো যে তারা এই বিষয়টিতে সরকারের সঙ্গে সহমত পোষণ করেছেন। মুখ্যমন্ত্রী সদিচ্ছাকে তারা বুঝতে পেরেছে। এদিন আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, দেশের প্রায় সব রাজ্যেই স্কুল খুলে গেছে। অন্ধ্রপ্রদেশ, চণ্ডীগড়, বিহার, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে স্কুল চালু হয়ে গেছে। এ রাজ্যেও কোভিড বিধি মেনেই স্কুল খোলার সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি জানান, ক্লাস হবে 5 ঘন্টা 50 মিনিট, 10 মিনিট করে কোভিড ক্লাস হবে। ক্লাস চালুর পর কোনো সমস্যা হলে রাজ্যের সঙ্গে যোগাযোগ করতে পারে স্কুল কর্তৃপক্ষ। রাজ্যে স্কুল খোলার সরকারি বিজ্ঞপ্তি ঘোষণার পরেই স্কুলে শুরু হয়ে গেছে স্যানিটাইজেশনের কাজ। কিভাবে স্কুল চলবে তা নিয়েও নির্দেশিকা জারি করেছে রাজ্য। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের 15% পড়ুয়া উপস্থিত থাকবে। নবম ও একাদশ শ্রেণীর ক্লাস হবে সকাল 10:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত। সকাল 9:30টার মধ্যেই পড়ুয়াদের স্কুলে আসতে হবে। দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস হবে সকাল 11টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। সকাল 10:30টার মধ্যেই স্কুলে আসতে হবে পড়ুয়াদের। এক বেঞ্চে দুজনের বেশি বসা যাবে না। শিক্ষক বা পড়ুয়াদের মাস্ট। টিফিন ভাগ করে খাওয়া চলবে না। নিউজ 18 বাংলা। এর আগে নগরের নটি বলে কটাক্ষ করেছিলেন তথাগত রায়। ফের একবার সেই একই কটাক্ষ, পাশাপাশি এবার নিশানা করলেন দলের কেন্দ্রীয় নেতৃত্বকে। এই সব তারকাকে দলে নেওয়ার জন্য নিশানা করলেন কেন্দ্রীয় নেতৃত্বকে এবং কটাক্ষ করলেন কৈলাস বিজয়বর্গীয়কে। শ্রাবন্তীর মতন পদার্থদের ওরাই দলে আমদানি করেছিলেন, অপরিসীম টাকা দিয়েছিলেন। যারা দিয়েছিলেন তারা এখন জবাবদিহি করুন। আবারও আসরে তথাগত রায়। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পদত্যাগের পরেই তার দাবি, এমন অভিনেতাদের যারা বিজেপিতে এনেছিলেন তারাও দল ছাড়ুন। যারা এনেছিল তারাও কি চলে গেলে ভালো হতো? হ্যাঁ, বিলক্ষণ। যারা এনেছিল মানে কি, পরশুদিন দিলীপ ঘোষ পরিষ্কার করে দিয়েছেন যে এ ব্যাপারটা কেন্দ্রীয় নেতাদের হাতে ছিল, ওর কোনো হাত ছিল না। এই কেন্দ্রীয় নেতারা যারা পশ্চিমবঙ্গের দায়িত্বে ছিলেন তারাই এই সমস্ত চুক্তি করেছেন। শ্রাবন্তী বিজেপি ছেড়ে দেওয়ার দিনই এক অন্য বিতর্ক। পিছনে সেই তথাগত 21-এর ভোটে দলের ভরাডুবির পর পদ্মের তারকা প্রার্থীদের কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করেন তথাগত রায়। শ্রাবন্তী, পায়েল, পার্ণদের নগরীর নটি বলে কটাক্ষ করেন। বৃহস্পতিবার ফের একই সুর তথাগতর গলায়। দলে ছিল সেটাই আমি জানতাম না। চলে গেছে, বিজেপির ঘাড় থেকে ভূত নেমেছে এবং আরো একটি নগরীর নটি টাকা পেয়েও মদন মিত্রের সঙ্গে জলকেলি করেছিলেন, সেগুলো সবই সত্যি। পেট সাফা আয়ুর্বেদিক চূর্ণ, পেট সাফা সব রোগের দফা। নিউজ হেডলাইন্স নিবেদন করল পেট সাফা আয়ুর্বেদিক চূর্ণ, পেট সাফা সব রোগের দফা। গোয়া ফিল্ম ফেস্টিভ্যাল থেকে বাদ ডিকশনারি। ব্রাত্য বসু পরিচালিত ছবিটি বাদ দেওয়া হয়েছে চলচ্চিত্র উৎসব থেকে। পরিচালকের নামের বানান ভুল, এই কারণ দেখিয়ে বাদ দেওয়া হয়েছে। ব্রাত্য বসু তিনি অভিযোগ করছেন পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এখন কলকাতা গেলে মনে হয় কত তাড়াতাড়ি এই প্রকৃতির কাছে ফিরে আসবে। যে ডক্টরাইন করেছিলেন মুসোলিনির রবার্তো জেন্তিলে, তাতে যে কোনো ধরনের
সহিষ্ণুতার বিরুদ্ধে বাধা দেওয়া, অন্য মত না মানা, অন্য কণ্ঠ না মানা, এইটাই ভারতবর্ষের স্বৈরতন্ত্রের, কেন্দ্রীয় সরকারের স্বৈরতন্ত্রের একটা মানে প্রায় প্র্যাকটিসে পরিণত হয়েছে, চর্চায় পরিণত হয়েছে। যদি এটা একটা ক্রিয়েটিভ ডিসিশন যে না আমরা খারাপ কাজ করেছি বলে ড্রপ করে দেওয়া হয়েছিল, তাহলে ডেফিনেটলি আমার খারাপ লাগবে, কিন্তু সেই বিষয়ে আমি প্রতিবাদ করব না। কিন্তু যদি এটাকে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেলের জন্য যদি ডিসিশনটা নেওয়া হয়, তাহলে আই সোলি কন্ডেম ইট। সে বিষয়ে তো খোলাসা হয়ে যাবে। ফিল্মস আর ফিল্মস, এবং ওইটাকে একদম আলাদা রাখা উচিত। এটা ক্রিয়েটিভ সাইড, এটা আমাদের কালচারের একটা পার্ট। সো এই কালচারাল বিষয়টাকে আলাদা রাখা উচিত এবং পলিটিক্যাল বিষয়টাকে আলাদা রাখা উচিত। ঝাড়খণ্ডের দুমকায় টিকাকরণের সাফল্যের জন্য স্বাস্থ্য বিভাগ নিজেদের পুরো শক্তি দিয়ে লড়ে যাচ্ছে। তাদের একটাই লক্ষ্য, 100% টিকাকরণ। স্বাস্থ্য বিভাগের এই কর্মসূচিতে পাশে থাকছেন সাধারণ মানুষও। করোনার বিরুদ্ধে লড়াই শুরু হয়ে গেছে। দেশের প্রতিটি প্রান্তে লড়াই চলছে, কিন্তু কিছু জায়গায় টিকাকরণের গতি কমে এসেছে। তবে প্রধানমন্ত্রীর আহ্বানের পর আবার গতি পেয়েছে টিকাকরণ কর্মসূচি, যেমন ঝাড়খণ্ডের দুমকা। এখানে স্বাস্থ্য দপ্তরের টিম টিকাকরণের জন্য বিশেষ কর্মসূচি শুরু করেছে। ঘরে ঘরে গিয়ে চলছে সচেতনতা অভিযান। कोरोना का टीका लिए हैं, ठीक है। हम घर के पास आए हैं, तो दीदी जी के पास, हम घर के पास आए हैं। हमारा कोई घर में खोज के उन्हें आ रहे हैं। हर घर घर जा जाके कोविड टीकाकरण कर रहे हैं और सबसे पूछ रहे हैं कि मतलब फर्स्ट डोज लिए हैं तो कहाँ पे लिए हैं, लिए तो जितना अगर सेकेंड डोज के बच्चे हुए हैं तो उनको भी सेकेंड डोज भी दे रहे हैं, फर्स्ट डोज भी दे रहे हैं, डोर टू डोर जाके। কিছুদিন আগেই নরেন্দ্র মোদী জেলা স্তরে বৈঠক করেছিলেন। তারপরই আবার চাঙ্গা হয়ে গিয়েছে টিকা অভিযান। 26% আটকে থাকা টিকা অভিযান এখন 67% পার করেছে। মানুষের মধ্যে সচেতনতাও বাড়ছে। यहाँ पर एक जगह कहीं जमा करके हम लोग टीम को नहीं रख रहे हैं, वो प्रत्येक घर जाके वो पूछते हैं कि आपके यहाँ कितने लोग का टीकाकरण हुआ, कितने लोग बाकी हैं, जो बाकी है कृपया टीका ले लें, और फिर वहीं पर हमारा VLE रहते हैं, उसको ऑनलाइन हम लोग कर लेते हैं। প্রধানমন্ত্রীর নির্দেশের ফল পাচ্ছে দুমকা। স্বাস্থ্য মন্ত্রকও দুমকার গুণ গাইছে। আশা করা যায় অন্যত্র দুমকার মতো সাড়া মিলবে। করোনা হারবে, দেশ বাঁচবে। নিউজ 18 বাংলা। SRMTMT কিনলে আপনিও জিততে পারেন একটা গাড়ি, আর প্রতি সপ্তাহে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, আরো কত কি, সঙ্গে নিশ্চিত উপহার। তাড়াতাড়ি যান, প্রাইজ না ফুরিয়ে যায়। সপ্তাহ প্রযোজ্য। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। এবার সফেদের লাকি প্যাকে বেনারসি শাড়ি ফ্রি। স্ট্রং মানে জানা আছে মাইথান দেখা যাচ্ছে। 21-এর ভোটের আগে পদ্ম শিবিরে নাম লেখান একাধিক তারকা, তাদের অনেকে টিকিটও পেয়ে যান। শ্রাবন্তীর দলত্যাগের পর সেই প্রসঙ্গ টেনেই কৈলাস বিজয়বর্গীয়কে নিশানা করেন তথাগত রায়। কি উদ্দেশ্যে বিজেপিতে এসেছিল এবং কিভাবে এদের নেওয়া হয়েছিল সেটা একেবারে দিনের আলোর মতন পরিষ্কার। কৈলাস বিজয়বর্গীয়র মুখের হাসি, ওই হাসিটাতেই পুরো ব্যাপারটা পরিস্ফুট। শ্রাবন্তীর মতন পদার্থদের ওরাই দলে আমদানি করেছিলেন, অপরিসীম টাকা দিয়েছিলেন। অঙ্কটা আমি জানি, আমি বলবো না। যারা দিয়েছিলেন তারা এখন জবাবদিহি করুন। দলের অবস্থার জন্য তো তারাই মূলত দায়ী। 21-এর ধাক্কা সামলে বঙ্গ বিজেপি যখন ঘর গোছানোর চেষ্টায়, তখন দলের অস্বস্তি বেড়েই চলেছে। কখনো সৌজন্যে সুরজিৎ সাহা, কখনো তথাগত রায়। নিউজ 18 বাংলা। জগদ্ধাত্রী পুজো নিয়েও কড়া হাইকোর্ট, বিসর্জনের শোভাযাত্রা বন্ধ। রাজ্যের নিয়ম মেনেই করতে হবে জগদ্ধাত্রী পুজো, রায় কলকাতা হাইকোর্টের। দেখুন।
দুর্গাপুজো কালী পুজোর পর জগদ্ধাত্রী পুজোতেও করোনায় কড়াকড়ি। কৃষ্ণনগরে এবারও বিসর্জনের শোভাযাত্রায় ভিড়ে মানা। ঐতিহ্য বহাল রাখতে হাইকোর্টের দ্বারস্থ হন কৃষ্ণনগরের পুজো উদ্যোক্তারা, কিন্তু রাজ্যের সিদ্ধান্তই বহাল রাখল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোয় শোভাযাত্রা বন্ধ। রাজ্য সরকারের নির্দেশ মেনে পুজো করতে হবে। করোনা পরিস্থিতিতে রাজ্যের সিদ্ধান্তে শিলমোহর হাইকোর্টের। বিসর্জনের প্রতীকী শোভাযাত্রার আবেদন করা যাবে। আবেদন খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রশাসন। হাইকোর্টের রায় দেখিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করেই আমরা যাতে কৃষ্ণনগরের মানুষ সুষ্ঠুভাবে বিসর্জন দেখতে পারে এবং অংশগ্রহণ করতে পারে সেই ব্যাপারে আমরা অবশ্যই সহযোগিতা করব প্রশাসনের সঙ্গে। আমরা আপ্রাণ চেষ্টা করব, ঐতিহ্য যেমন রক্ষা করব আমরা, তেমনি আমরা কোভিড যে বিধি আছে সেসব যতটা সম্ভব মেনটেন করে আমরা এই পুজো সম্পন্ন করতে চাই। কাঁধে করে প্রতিমা নিয়ে বিসর্জনের শোভাযাত্রা, এটা কৃষ্ণনগরের দীর্ঘদিনের প্রথা। সেই শোভাযাত্রার দাবিতে মঙ্গলবার রাতভর বিক্ষোভ। অবরোধে আটকে যায় অ্যাম্বুলেন্স। অভিযোগ, অ্যাম্বুলেন্সে ছটফট করে মৃত্যু হয় শিশু। এর পরের দিনই কলকাতা হাইকোর্টের রায়। নিউজ 18 বাংলা। পূর্ব বর্ধমানে গলসি থেকে আউশগ্রাম দাঁতালের হানা চলল আজ। তছনছ চাষের জমি ঝাড়গ্রাম নয়া ব্লক থেকে উদ্ধার পূর্ণবয়স্ক হাতির দেহ। পূর্ব বর্ধমানে হাতির হানা। ঝাড়খণ্ডের দলমা থেকে বড়জোড়া হয়ে দামোদর, সেখান থেকে আউশগ্রাম হয়ে গলসি, এই পথেই হাতির যাতায়াত। 1987 সাল থেকে হাতির দল বদলেছে পথ। এখন বড়জোড়া থেকেই দাঁতালের দল আসে গলসিতে। বর্ধমানের গলসিতে প্রায় 40টি হাতির দল। বৃহস্পতিবার সকাল থেকেই তাণ্ডব।